দেশটা কার নেতৃত্বে স্বাধীন হলো? এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু বাংলাদেশে আসছে জানুয়ারি মাসের 10 তারিখে। 16 তারিখে তো দেশ স্বাধীন হয়ে গেছে, হানাদার মুক্ত হয়ে গেছে। 92,000 সৈন্য নিয়ে নিয়াজিরা আত্মসমর্পণ করছে। তো যদি বঙ্গবন্ধুই এই মুক্তি সংগ্রামের প্রাণ পুরুষ না হইতেন, তাহলে 10 জানুয়ারি পর্যন্ত সবাই বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করতেছিল কেন? বঙ্গবন্ধুকে কেন ফুলের মালা দিয়ে বরণ করে নিল? বঙ্গবন্ধুকে কেন বাংলাদেশে ঢুকতে দিল? বঙ্গবন্ধুকে কেন রাষ্ট্রপতির আসনে বসিয়ে দিল? বঙ্গবন্ধু যদি কোনো অবদানই না থাকে, তো কার অবদান আছে? ধরেন অন্য কার অবদান আছে, ABCD। হ্যাঁ, এটা সার্ভিসকে জিজ্ঞেস করা উচিত যে যদি অবদান নাই থাকে বঙ্গবন্ধুর, তাহলে কি কার অবদান ছিল? গোলাম আজমের অবদান ছিল? একটা জিনিস আপনি খেয়াল করেন, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও আমেরিকা কিন্তু সারা বিশ্বের কোথাও থেকে তার আর্মি নিয়ে যায়নি। সে যেখানে যেখানে যুদ্ধ করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এসে সব জায়গায় তার আর্মি আছে, তার আর্মি সরায় নাই। একমাত্র বাংলাদেশ, যে শেখ মুজিবুর রহমান দেশে ঢুকার আগেই ইন্দিরা গান্ধীরে বলেছিলেন যে আপনি উইদাউট এনি কনসার্ন আপনি আপনার সেনাবাহিনী তুলে নিতে হবে। তখন উনি বলছেন যে আপনার জন্মদিনের দিনে আমার সেনাবাহিনী নিয়ে যাবো, এবং ওয়াদাও রাখছিলেন ইন্দিরা গান্ধী ওনার নির্দেশে। যদি ওনার কোনো অবদানই না থাকতো, তাহলে ওয়াইসির মিটিং এ কেন ওনারা ডাকলো? জাতিসংঘের মিটিং এ কেন ওনাকে ডাকা হইলো? কেন এই CNN, BBC ওনারই ভাষণ নিল লন্ডনে? উনি তো বোল্ডলি তখন সব জায়গায় কথা বলছেন। শেখ মুজিবের যদি অবদান না থাকে, তাহলে তারা বলুক যে কার অবদান ছিল। এটাই গোলাম আজমের অবদান ছিল নাকি জিয়া না না, রহমানের অবদান? এইটা তো একেবারে তো এটা তো তখনই প্রুভ হয়ে যায় যে জানুয়ারির 10 তারিখে উনি বাংলাদেশে আসছেন, দেশে স্বাধীন দেশে ওনার মাতৃভূমিতে চলে আসছেন। উনি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন। ওনার অ্যাবসেন্টে উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে এবং ওনারা সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত তৈরি করেছেন। ইন্দিরা গান্ধী সারা পৃথিবী চষে বেরিয়েছেন আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য। ওই সময় এখন যারা কথা বলে তাদের ভূমিকা কি ছিল? তারা যে প্রজ্ঞাপন জারি করেছে, তাদের প্রজ্ঞাপনেই লেখা আছে এই যুদ্ধটা হয়েছিল তাদের বিপক্ষে, এটা না? দেখেন, এখন যারা প্রজ্ঞাপন জারি করলো তার মধ্যে ডাক্তার মোহাম্মদ ইউনূস, উনি তখন 32 বছর বয়সী টকবগে যুবক। উনি বিয়ে করে তখন সুখে সংসার করছিলেন। বাকি যে 17 জন উপদেষ্টা আরো আছে, এদের কেউই যুদ্ধ করেন নাই, বরঞ্চ রেজওয়ানার বাবা চিহ্নিত রাজাকার ছিলেন, চিহ্নিত রাজাকার, লিস্টেড রাজাকার। এছাড়া এখন এই যেসব ছেলে পেলে যারা কথা বলে যে খোঁজ দিয়ে দেখেন এদের বাপদাদাও রাজাকার ছিল, এই যে জামাত ইসলামের এখন যারা কথা বলে, যারা এখন চায়, এগুলো সবগুলোই তো রাজাকার। এই মুহূর্তে আপনার পুরো দেশটাই তো রাজাকারের হাতে। সুতরাং আপনি কার কাছ থেকে আসলে সত্য জানবেন? আর যদি সত্য জানতে হয়, এখন আসলে যে ফিল্ডে নাইমা জানতে হবে ওদের, আকাশে না থাকা ফিল্ডে নাইমা জানতে হবে। ইউটিউব, গুগল এগুলো তো সার্চ দেন, সব সত্য আছে, কোনো কিছুই লুকানো যায় না, সবই আছে। শেখ মুজিব ছাড়া যদি স্বাধীনতা যুদ্ধে কেউ এই দেশকে স্বাধীন করে দিতে পারতো, সে কে, কোন ব্যক্তিটা? আপনার একটা স্লোগান আপনার ইন্টারনেটে খুঁজলে পাবেন, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নেই। এটা কিন্তু এই যে আপনার এই দশকে না, এগুলো সাদা কালো ছবি যখন ছিল, সাদা কালো ভিডিও তখনকার আমলের, সেই 70-71 আমলের, ওগুলোই তো প্রমাণ দেয়। মুজিবনগর সরকার কেন মুজিবনগর হইল? শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারটা এই জন্য হয়েছিল। তো এগুলো তো বুঝতে হবে। বেকুবের ওই জায়গাটা তো, ওই জায়গার নামটাতেও ছিল পত্নীতলা। পত্নীতলা, ঠিক আছে, ওই জায়গাটার শুধু হ্যাঁ, যেই ওই জায়গাটার নাম পরবর্তীতে ওইখানে সরকার গঠন হওয়ার কারণে ওই জায়গাটার নাম হয়েছে মুজিবনগর। মুজিবনগর।
এটা এবং ওই সরকারকে বলা হয় মুজিবনগর সরকার, ওই মুজিব- সরকারের প্রধানও মুজিব। শেখ মুজিবুর রহমান উনি জেলখানায় থেকেও প্রধান। তো এই যে ইতিহাসটাকে ক্রমাগত বিকৃত করে কি লাভ? এটা কি আদৌ কি এই ইতিহাস বিকৃত করা সম্ভব? এটা একটা পর্যায় পর্যন্ত সম্ভব, কিছুদিন সম্ভব, কিন্তু এটা আসলে কন্টিনিউ করা সম্ভব না। আপনি দেখেন যে লেনিন রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে কিন্তু লেনিনের সমস্ত মূর্তি ভেঙে ফেলছিল, কোথাও লেনিনের মূর্তি নেই। এখন গত 5 বছর ধরে আবার লেনিনের মূর্তি সারা রাশিয়াতে হচ্ছে, মেট্রো স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় লেনিনের মূর্তি আসতেছে।